Hello, my dear students. Welcome you back to my channel platform, that is English Time with Somnath. অনেক দিন পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আফটার এ লং গ্যাপ আই এম হিয়ার ওয়ান্স অ্যাগেন। এবং আজকে এই ক্লাসটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিশেষ করে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা কিন্তু এবছর উচ্চ মাধ্যমিকে থার্ড সেমিস্টার অ্যাপিয়ার করতে যাচ্ছে। এবং থার্ড সেমিস্টারে যে কবিতাগুলো রয়েছে তার মধ্যে একটি কবিতাকে আমি এখানে সিলেক্ট করেছি আজকে ডিসকাশনের জন্য, এবং সেই কবিতাটি হচ্ছে টেনিসনের লেখা ইউলিসিস। অ্যাকচুয়ালি ইউলিসিস এই কবিতাটা পড়তে যাওয়ার আগে তোমাদের কিন্তু প্রাসঙ্গিকভাবে কতগুলো বিষয় জেনে নিতে হবে। প্রথম কথা হচ্ছে এই কবিতাটি কোন ক্যাটেগরির কবিতা, এবং টেনিসনের ইউলিসিস অর্থাৎ এই যে গ্রিক হিরো যে ক্যারেক্টারটাকে নিয়ে এসছেন টেনিসন তার কবিতার মেন ক্যারেক্টার হিসাবে, এই ড্রামাটিক মনোলগের মেন ক্যারেক্টার হিসাবে, সেই ক্যারেক্টারটি সম্পর্কে দু এক কথা আমাদের জানার দরকার রয়েছে কবিতাটা ঠিকঠাক বুঝতে গেলে। ইনফ্যাক্ট শুরুতেই আমরা কিন্তু ড্রামাটিক মনোলগ সম্পর্কে জেনে নেব। ড্রামাটিক মনোলগ কেন কথাটা বললাম? বিকজ দিস পার্টিকুলার পোয়েম বিলংস টু দিস ক্যাটেগরি অফ ড্রামাটিক মনোলগ। সো হোয়াট ইজ এ ড্রামাটিক মনোলগ? বেসিক্যালি আমাদের কবিতা যেগুলো লেখা হয় সারা পৃথিবী জুড়ে, সেই কবিতাগুলোর বিভিন্ন ক্যাটেগরি থাকে। মেনলি আমরা কবিতাকে দুটো ক্যাটেগরিতে ভাগ করি, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কবিতা। সাবজেক্টিভ কবিতা হচ্ছে সেই কবিতাগুলো যেখানে কবি নিজের সম্পর্কে বলেন, নিজের মন, তার আবেগ, অনুভূতি, নিজের জীবন সম্পর্কে বিভিন্ন কথাবার্তা সেখানে বলেন। এবং বলাই বাহুল্য এখানে কিন্তু ফোকাসটা অনেক বেশি নিজের মন বা হৃদয়ের উপরে থাকে, ঘটনা সেখানে খুব একটা প্রাধান্য পায় না। কিন্তু যেগুলো অবজেক্টিভ কবিতা, যেখানে কবি নিজেকে অবজেক্টিফাই করে, মানে হিয়ার দ্য পোয়েট স্পিক্স অ্যাবাউট সামথিং আউটসাইড হিমসেলফ অর হারসেলফ, নিজের বাইরে কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলেন। তো এই অবজেক্টিভ যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো কিন্তু আমাদের তার বিভিন্ন ক্যাটেগরি রয়েছে, এবং সেই ক্যাটেগরিগুলোর মধ্যে অন্যতম একটা ক্যাটেগরি হচ্ছে ড্রামাটিক মনোলগ। সো আমরা যদি ড্রামাটিক মনোলগের নেচার বা ফিচার্সগুলো সম্পর্কে জানার চেষ্টা করি, তাহলে খুব ব্রিফ যদি একটা আমরা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি, সেখানে আমরা জানবো যে ড্রামাটিক মনোলগ is a poem, or better to say is a objective poem where we come across a speaker who speaks uninterruptedly to a passive listener. তাহলে মুদ্রা কথা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ক্যারেক্টারকে আমরা পাবো। একজন অ্যাক্টিভ স্পিকার, আনইন্টারাপ্টেড স্পিকার, যিনি টানা কথা বলে যাচ্ছেন, কার উদ্দেশ্য বলছেন? একজন প্যাসিভ লিসনার বা নিষ্ক্রিয় শ্রোতা, মানে শ্রোতার উপস্থিতিটা আমরা বুঝতে পারবো কিন্তু তাকে কখনো রিপ্লাই দিতে দেখব না। কিন্তু বক্তা যিনি রয়েছেন, যিনি কথা বলছেন এই কবিতায়, তার কথা বলার ভঙ্গি বা ধরন থেকে আমরা এটা পরিষ্কার বুঝতে পারবো যে একজন প্যাসিভ যে লিসনার সে কিন্তু রয়েছে, এবং তাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলছেন বক্তা। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যে এই যে কবিতাটা, এখানে কিন্তু স্পিকার অর্থাৎ যিনি আনইন্টারপ্রেটেড কথা বলে যাচ্ছেন, তার সাইকোলজিক্যাল ফ্রেম বা মনস্তাত্ত্বিক গঠন, তার মানসিক জগৎ সম্পর্কে আমরা একটা আইডিয়া কিছুটা হলেও পাবো তার কথাবার্তার মধ্য দিয়ে। এবং অ্যাকচুয়ালি এই কথাটা যদি আমরা একটা অ্যানালাইজ করি, ড্রামাটিক মনোলগ, এই ড্রামাটিক মনোলগের মধ্যে মনোলগ একটা পাচ্ছি, ড্রামাটিক একটা কথা পাচ্ছি। তো এই দুটো কথা একটু বুঝে নেওয়া দরকার রয়েছে। ড্রামাটিক এই কথাটা ড্রামার সঙ্গে রিলেটেড, তাহলে ড্রামার কি বৈশিষ্ট্য এই কবিতা রয়েছে বা আদৌ কি কিছু রয়েছে, এটা আমরা জেনে নেবো একটু। অ্যাকচুয়ালি নাটক বা ড্রামার দুটো বৈশিষ্ট্য আমরা এখানে মূলত দেখি। এক, ড্রামার যেটা প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য, প্রেজেন্স অফ টু পার্টিস, মানে নাটক হতে গেলে তো ডায়ালগ লাগবে, এবং ডায়ালগ হতে গেলে কমপক্ষে দুজন চরিত্র থাকতেই হবে, নাহলে তো মনোলগ হয়ে যাবে। সেই উপস্থিতি রয়েছে দুজন চরিত্রে, এই ব্যাপারটা আমরা দেখি। কিন্তু মজার বিষয়টা হচ্ছে কোথায়, এখানে দুজন চরিত্র রয়েছে কিন্তু ওই ডায়ালগ নেই, ব্যাপারটা মনোলগের ফর্মে রয়েছে। তাহলে নাটকের একটা বৈশিষ্ট্য দুজন চরিত্রের উপস্থিতি, এইটুকু আমরা পাচ্ছি। সেকেন্ড যে ফিচারটা আমরা পাই, অ্যাবরাপ্ট বিগিনিং। নাটক যেরকম হঠাৎ করে শুরু হয়ে যায়, তার কোনো সেই অর্থে পূর্ব প্রসঙ্গ থাকে না, তেমনিভাবে এই কবিতাটাও যে অল অফ এ সাডেন শুরু হয়ে যাচ্ছে। মানে আমরা যেরকম উপন্যাসে বা গল্পে দেখে একটা কাহিনীকে লঞ্চ করা হচ্ছে, আস্তে আস্তে করে মূল কাহিনীতে ঢোকা হচ্ছে, নাটকে সেরকম থাকেই না, দুজন কি তিনজন লোক ঢুকে হঠাৎ করে কথা বলতে শুরু করে দেয়। তাই এখানেও ব্যাপারটা তাই। তো এই দুটো প্রাথমিক বৈশিষ্ট্যকে মাথায় রাখবো। এবং তারপরে যে একটা মাথায় রাখার বিষয় রয়েছে মনোলগ। এই মনোলগ কথার মানে হচ্ছে একোক্তি, একাই কথা বলে যাচ্ছেন। তো এখানে আমরা দেখব দুজনের উপস্থিতি রয়েছে, আগেই বললাম, কিন্তু কথা বলছেন একজন। তো এই যে বিষয়টা ড্রামাটিক
এবং মোনোলগ, এই দুটোকে কম্বাইন করে এই কবিতা ড্রামাটিক মোনোলগ। এবং ড্রামাটিক মোনোলগের ক্ষেত্রে আমরা ভিক্টোরিয়ান যুগে অনেককেই দেখব। রবার্ট ব্রাউনিং অসাধারণ একজন মানুষ, ড্রামাটিক মোনোলগ একদম মাস্টার আর্টিস্ট বলা যেতে পারে। এবং একই সঙ্গে টেনিসনও কিন্তু একটা ভালো ছাপ রেখেছে, বিশেষ করে এই কবিতাটা তো অসাধারণ একটা ড্রামাটিক মোনোলগ। তো মোটামুটি আমরা এইটুকু কবিতার ব্যাকগ্রাউন্ড বলবো না, কবিতার নেচার সম্পর্কে জেনে নেওয়ার পরে আমরা চলে যাব কিন্তু যে ক্যারেক্টারটাকে বাছা হয়েছে সেই ক্যারেক্টার সম্পর্কে একটু আমরা জেনে নেব। ইউলিসিস এই যে চরিত্রটি, এই চরিত্রটিকে আমরা প্রাচীন গ্রিক ওয়ার্ল্ড, যেটাকে আমরা বলি গ্রেসিয়ান লিটারারি ওয়ার্ল্ড, সেখানে আমরা দেখতে পাই। হোমারের ইলিয়াড এবং ওডিসি দুটো মহাকাব্য, তার মধ্যে ওডিসি এই যে মহাকাব্যটি, ওডেসিয়াস এই মূল চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এবং ওডিসিয়াস নান আদার দ্যান ইউলিসিস, যাকে আমরা ওখানে ওডেসিয়াসে পাই, তিনি ইউলিসিস এই কবিতায় একই ব্যক্তি। এবং ওডিসি অ্যাকচুয়ালি যে কাহিনীটা দেখায় সেখানে হচ্ছে আমাদের ওডেসিয়াসের বিভিন্ন অ্যাডভেঞ্চার, বিশেষ করে ট্রয় যুদ্ধ থেকে ফেরার সময় সমুদ্রে মানে যিনি গড ছিলেন, ওয়াটার গড পোসেইডনের শত্রুতার কারণে ইউলিসিসকে প্রচণ্ড হ্যারাস্ট হতে হবে। তিনি বাড়ি ফেরার জন্য ফ্র্যান্টিক্যালি চেষ্টা করতে থাকবেন, ঠিক আছে, ইথাকা তার যে রাজ্য, কিন্তু সেই ফেরার জার্নিটা কিন্তু খুব টাফ হয়ে যাবে তার পক্ষে। পোসেইডন তাকে প্রচণ্ড হ্যারাস করতে থাকবে, কিন্তু আলটিমেটলি নিজের রেজলিউশন, ঠান্ডা মাথা অর্থাৎ কাম অ্যান্ড কুল যে ব্রেন, এবং তার যারা সহযোদ্ধা ছিল তাদের অক্লান্ত বলবো না, শুধু অভ্রান্ত এবং আনকোয়েশনেবল যে লয়্যালটি তার প্রতি তাদের যে আনুগত্য, সে আনুগত্য এবং সহযোগিতার কারণে আলটিমেটলি তারা এখানে ফিরতে পারবেন। তো এই ইউলিসিসকে আমরা দেখবো, অর্থাৎ কোথায়, হোমারের যে মহাকাব্য ওডিসিতে, সেখানে কিন্তু ইউলিসিস আজ এ গ্রেট ওয়ারিয়ার ফাইটার, ইয়াং ফাইটার, সেরকম একজন মানুষকে দেখছি। সেই ইউলিসিসকে তুলে এনেছেন কিন্তু আমাদের কবি, এবং তাকে এখানে প্রজেক্ট করেছেন ইউলিসিস নট অ্যাজ এ ইয়াং ওয়ারিয়ার বাট অ্যাজ সাম এজেড পার্সন হুইজ অলমোস্ট নিয়ার দ্য ভার্জ অফ ডেথ। তো এই বয়সে একজন মানুষকে আমরা জেনারেলি আমাদের সার্কেলে দেখি কি না, তিনি খুব স্বাভাবিকভাবে একটু বিশ্রামের দিকে যান, অবসর যাপন করেন, ধর্মকর্মে মন দেন, এটাই আমরা দেখতে অভ্যস্ত এবং এটা হয়তো হওয়া উচিত। কিন্তু ইনি এক্সেপশনাল ক্যারেক্টার, যিনি কিনা দেখতে পাচ্ছি আমরা এই বয়সে এসেও তার জীবনের মিনিং খুঁজছেন নট ইন ডোমেস্টিক কমফর্ট, নট ইন ডোমেস্টিক অর হোমলি লাইফ being accompanied by a wife, son and other dear and near ones, but he tries to find the real meaning of life in the marine adventures. এই অ্যাডভেঞ্চারের ব্যাপারটা কিন্তু এখানে খুব ভাইটাল। অ্যাকচুয়ালি ভিক্টোরিয়ান যুগ, অর্থাৎ যে যুগে বিলং করছেন আমাদের কবি, আমাদের টেনিসন হচ্ছেন ভিক্টোরিয়ান যুগের কবি, তো সেই ভিক্টোরীয় যে যুগ বা ভিক্টোরিয়ান এজ, সেই এজটা আমাদের কাছে মূলত বিখ্যাত এজ অফ পারসুট, age of adventure, pursuit of knowledge and the effort to expand the boundary of human knowledge as well as human যে আমাদের যে চারদিকের জানা পরিচিত জগৎ রয়েছে সেই ব্যারিয়ারটাকে ভেঙে there was lots of efforts to know the unknown, see the unseen and explore the yet unexplored. তো এই যে মানসিকতা, ভিক্টোরিয়ার যে মানুষদের মানসিকতা, সেই মানসিকতার সঙ্গে পারফেক্টলি ম্যাচ করে যায় ইউলিসিসের যে মানসিকতা, অর্থাৎ অ্যাডভেঞ্চারাস স্পিরিট। তাই টেনিসন ইউলিসিসকেই বেছে নিয়েছেন এবং দেখানোর চেষ্টা করেছেন যে একটা মানুষ যে কিনা জীবনের একদম শেষ প্রান্তে, অলমোস্ট অ্যাট দ্য ফ্যাগ এন্ড অফ দ্য লাইফ, সেই মানুষটাও কিন্তু তখন জীবনের মিনিং খুঁজছেন নট ইন রেস্ট, নট ইন স্টপিং বাট ইন মুভিং। সো গতি জীবন, থেমে যাওয়া হচ্ছে মৃত্যুর সমান, এই কথাটাকে হাইলাইট করেছেন কবি এই কবিতায়। এবং যে ইউলিসিসকে আমরা ওখানে দেখব, অর্থাৎ হোমারের মহাকাব্যে, সেই ইউলিসিসের সঙ্গে এই ইউলিসিসের একটা বেসিক ফারাক আমরা দেখতে পাবো। সেই ইউলিসিস, আমি আবারও বলছি, আগেও বলেছি, একজন বয়স্টারাস যোদ্ধা, যিনি প্রচণ্ড বড় বড় এক্সপ্লয়েট, অর্থাৎ বড় বড় কৃতিত্বমূলক কাজের নিজের স্বাক্ষর রেখেছেন। তিনি এখন বাড়ি ফেরার চেষ্টা করছেন, আর ইনি হোমলি জীবনযাপনে বিরক্ত হয়ে গেছেন, তিনি এবার বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করছেন। এই যে প্রাথমিক ফারাকটুকু মাথায় রেখে আমরা এটা বুঝে নেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, এখানে কিন্তু যদি আমরা এই গ্রেসিয়ান ব্যাকগ্রাউন্ডটা খুব একটা নাও জানি,
খুব একটা সমস্যা হবে না। কিন্তু দেখতে পাচ্ছি কি না, আমাদের যে বিভিন্ন প্রসঙ্গ এই কবিতায় আসবে, বিভিন্ন কথাগুলো আসবে, সেখানে হামেশা কিন্তু আমরা এই যে ব্যাকগ্রাউন্ড স্টোরির কিছু কিছু রেফারেন্স পাবো এবং সেই রেফারেন্সটা আমরা ব্যাখ্যাও করব। তো এক্স্যাক্টলি আমাদের এই প্রাথমিক নলেজটুকু নিয়ে আমরা এবারে কবিতার দিকে এগোবো। এবং এখানে একটা কথা বলে রাখি যে এই কবিতাটি শুধু নয়, যে কোনো টেক্সট তোমাদের যে সিস্টেমে পরীক্ষা হবে খুব ভালো করে পড়তে হবে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং বুঝে নিতে হবে, না হলে কিন্তু পড়ে তোমাদের যে পরীক্ষায় যখনই তোমাদের খুব টেক্সট বেসড কোয়েশ্চেন আসবে, টেক্সচুয়াল যদি তোমাদের ফ্যামিলিয়ারিটি ভালো না থাকে তাহলে সমস্যায় পড়বে, খুব স্বাভাবিক। তো এটা নতুন করে বলার কিছু নেই, আমরা কিন্তু কবিতাটায় যাব। তো হ্যাঁ, এই কবিতাটা আমরা পড়বো দুটো বা তিনটে পার্টে, তিনটে পার্ট না হয়তো দুটো পার্টেই পড়বো। প্রাথমিক এই নলেজটুকু নিয়ে আমরা খুব দ্রুত চলে যাব কবিতায়। কবিতাটা শুরু হচ্ছে যেখানে, আজকে হয়তো শুরুর দিকে কিছুটা অংশ পড়বো, পরের দিন বাকিটা পড়বো। আমি আবারও বলছি, চেষ্টা করবো আমি দুটোতে শেষ করার, যদি দুটো পার্টে না হয় তিনটে পার্ট হয়তো লাগবে, তিনটে ক্লাসে। So let's move on to the text. It little profits that an idle king by the still hearth among these barren cracks matched with an aged wife, I meet and dole unequal laws unto a savage race that hoard and sleep and feed and know not me. It little profits, and it is almost profitless. এর কোনো লাভ নেই, নিষ্ফল একটা ব্যাপার, ঠিক আছে। ইটস ফ্রুটলেস ম্যাটার দ্যাট অ্যান আইডল কিং, নিজেকে তিনি বলছেন অলস রাজা। আচ্ছা, রাজা কি সত্যি অলস হতে পারেন? এত বড় রাজ্য পরিচালনার ব্যাপার, সেখানে তো অনেক দায়ভার সামলাতে হয়। অ্যাকচুয়ালি এটা তার কাছে মনে হচ্ছে এটা আলস্য হচ্ছে, কারণ এটা আমার কাজ নয়, এটাই সবচেয়ে বড় কথা। তার কাছে মনে হচ্ছে এই রাজ্য পরিচালনার যে প্রতিদিনের একঘেয়ে দৈনন্দিন কাজকর্ম, এটা একটা বোরিং হাউস হোল্ড কোর্স। তো এই বিষয়টা তার কাছে মনে হচ্ছে এটা অ্যাকচুয়ালি আইডল লাইফ। সো বলছেন, ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং বাই দ্য স্টিল হার্থ। এই যে স্টিল মানে এখানে নিভে যাও, এক্সটিংগুইশড হার্থ, হার্থ মানে ফায়ার প্লেস, শীত প্রধান দেশে যে দেওয়ালের গায়ে আগুন জ্বালানোর ব্যবস্থাটা থাকে, অর্ধবৃত্তাকার বা রেক্ট্যাঙ্গুলার বা বর্গাকার যে জায়গাগুলো থাকে যেখানে কাঠ বা কয়লা দিয়ে আগুন জ্বালানো হয়, ধোঁয়াটা চিমনি দিয়ে বাইরে বেরিয়ে যায় আর তাপটা ঘরের মধ্যে থাকে। সেটা প্রাচীনকাল থেকে হতো, এখন ইলেকট্রিক হিটিং এসে গেছে, যাই হোক সেগুলো আলাদা বিষয়। বলছেন এই যে স্টিল হার্থ বা আগুন নিভে গেছে হার্থের পাশে বসে আছি আমি, কার সঙ্গে না, অ্যামং দিস ব্যারেন ক্র্যাকস, তার যে রাজ্য ইথাকার বড় একটা অংশ ছিল পাথুরে এলাকা। সেই ব্যারেন বা পাথুরে এলাকার মানে এই ব্যারেন কথাটা আনপ্রোডাক্টিভ, তারপরে বলছেন ফ্রুটলেস একটা আমি লাইফ লিড করছি অ্যাজ এ কিং, এবং ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, একজন বয়স্কা স্ত্রীর সঙ্গে আমি ম্যাচড বা একসঙ্গে, যেন আমাকে দুজনকে একই ব্র্যাকেটে সবাই দেখছে যে স্ত্রীরও বয়স হয়ে গেছে। স্ত্রীর নাম হচ্ছেন পেনিলোপ, এবং পেনিলোপ খুব ফেথফুল ওয়াইফ হিসাবে বন্দিত সারা বিশ্বে। সে কাহিনী আজকে এখানে বলার সুযোগ নেই। কেন খুব বেশি বন্দিত, কারণ ইউলিসিস যখন দীর্ঘকাল বাইরে ছিলেন বিভিন্ন অভিযানের কারণে, বহু মানুষ এই ইউলিসিসকে প্রলোভিত করার চেষ্টা করেছে। ইউলিসিস খুব বুদ্ধিমতী ছিলেন, খুব বুদ্ধি করে তাদেরকে সামলেছেন, এবং তার স্বামীর প্রতি তার যে লয়্যালটি সেটা বারবার প্রমাণিত হয়েছে। যাই হোক, সেটা এইখানে প্রসঙ্গ আমি আর খুব আনছি না। তো তিনি বলছেন এটা খুব ফ্রুটলেস একটা ব্যাপার হয়েছে, এই পাথুরে অনুর্বর যে ক্র্যাকস, অ্যাকচুয়ালি রাফ স্টিভ রক্সকে আমরা ক্র্যাক বলি। তার মাঝখানে আমি বসে এক বৃদ্ধা স্ত্রীকে সঙ্গে নিয়ে আই মিট অ্যান্ড ডোল, আই মেক অ্যান্ড অ্যাপ্লাই, আমি তৈরি করছি, প্রয়োগ করছি কেমন আনইকুয়াল লস আনটু এ স্যাভেজ রেস্ট। লস শুড বি ইকুয়াল, আমরা জানি আইন সমান হওয়া উচিত সবার জন্য, তাহলে আনইকুয়াল কেন বলছেন? অ্যাকচুয়ালি ইউলিসিসের রাজ্যে একটা বড় অংশ ছিল আনসিভিলাইজড ট্রাইবস, যারা পপুলেশনের একটা বড় অংশ ছিল। তো এদের ক্ষেত্রে আইন, নর্মাল যে সিভিলাইজড ওয়ার্ল্ডের আইন, তাদেরকে বোঝানো সম্ভব ছিল না। আইন তখনই প্রয়োগ করা সম্ভব যখন মানুষ আইনের প্রয়োজনীয়তা বোঝে, না হলে কিন্তু তাদেরকে আইন মানানো খুব কঠিন। দ্যাটস ওয়াই একই দেশে একই আইন থাকা উচিত সবার জন্য, এই থিওরি থেকে বেরিয়ে যেতে হয়েছিল। ফলে দেখা যেত ওখানে লজ ডিফারেন্ট পার্টসে ডিফারেন্ট টাইপস হতো। তো আমাদের দেশেও জেনারেলি দেখা যায় যেখানে উপদ্রুত এলাকা, কোনো জঙ্গি উপদ্রুত এলাকা বা যেখানে আইন শৃঙ্খলার সমস্যা রয়েছে, সেখানে কিছু জরুরি অবস্থাজনিত আইন আমাদের প্রয়োগ করতে হয়, তখন কিন্তু দেশের নর্মাল যে আইন সেখানে কার্যকর হয় না, তো সেটা স্পেশাল ল। তো এখানেও এটা সেরকম দেখা যাচ্ছে, যদিও স্পেশাল ল ব্যাপারটা বলা হয়নি, একই দেশে কিন্তু একই রকম আইন ছিল না, আনইকুয়াল ল
উনাকে বা রাজাকে তৈরি করতে হতো এবং সেটাকে প্রয়োগ করতে হতো। কোথায় গেল? ইয়াস। তো আনইকুয়াল লজ আনটু এ স্যাভেজ রেস। তো অ্যাকচুয়ালি মিট কথা মানে হচ্ছে মেজার, আর ডোল মানে হচ্ছে ডিস্ট্রিবিউট। এটা আক্ষরিক অর্থ হলে এখানে হবে না, এটা মানে হচ্ছে মেক অ্যান্ড অ্যাপ্লাই। ওকে, আনইকুয়াল লজ আনটু এ স্যাভেজ রেস। এই যে স্যাভেজ কথার আগে বললাম আনসিভিলাইজড। তারা কেমন না, দ্যাট হোড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি। তাহলে পুরো সিভিলাইজেশন ওখানে যেটা ছিল বা টোটাল পপুলেশন পুরোটার সম্পর্কে তো বলে দিলেন কথাটা। অ্যাকচুয়ালি এটাকে এক্সটেন্ড করছেন তিনি, যে প্রসঙ্গটাকে একটুক্ষণ আগে বলছেন আনটু এ স্যাভেজ রেস, তাকে টেনে নিয়ে বলছেন যারা কিনা হোড শুধু জমাতে থাকে। আমাদের জীবন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাজটা হচ্ছে আমরা গাদা গাদা জন্মাই, গাদা গাদা খাই, গাদা গাদা মরে যাই। তো সেটাই বলছে এখানে যে তারা কেবল জমাতে থাকে, শস্য উৎপাদন করছে, জমাচ্ছে, শুধু জমাচ্ছে। কি জমাচ্ছে? বস্তুগত জিনিস জমাচ্ছে। ইউলিসিসের আমরা যে অ্যাটিটিউড দেখব পরবর্তী সময়, সেখানে তিনি বলার চেষ্টা করছেন জীবনের অ্যাকচুয়াল সঞ্চয় কিন্তু এই সমস্ত পার্থিব সঞ্চয় নয়, সেগুলো হচ্ছে যত বেশি তুমি পারবে জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করো, অ্যাডভেঞ্চার, নলেজ, এইগুলো হচ্ছে জীবনের অ্যাকচুয়াল সঞ্চয় তার মতে। আমি আবারও বলছি, ইউলিসিস কিন্তু আমাদের মতো মানুষ নন। মানসিকতার দিক থেকে ইউলিসিসকে আমরা আমাদের মতো কোনোভাবে ভাবতে পারবো না। হি ইজ অ্যান এক্সেপশনাল পার্সোনালিটি। কোন ধরনের এক্সেপশন? তিনি প্রত্যেকটা ক্ষেত্রেই ভাবনা চিন্তা, তার লাইফ, তার এক্সপার্ট, সব দিক থেকে আমাদের থেকে তিনি আলাদা। তখন কী বলা হচ্ছে যে দ্যাট হোড অ্যান্ড স্লিপ, যারা কেবল সঞ্চয় করে যায়, যারা ঘুমোয়, যারা খাওয়ায়, ফিট অ্যান্ড নো নট মি, তারা আমাকে চেনে না। ফলে যে মানুষজনের সঙ্গে তুমি কাটাচ্ছ, যে মানুষজনের সঙ্গে তোমার লাইফ তুমি স্পেন্ড করছো, তারা যদি তোমাকে ঠিকঠাক না চেনে, তাহলে তুমি তাদের সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট ফিল করবে না। আবার এটাও উল্টো দিকে সত্যি কথা, এ যে লেভেলের মানুষ, যে স্ট্রেচারের মানুষ, যে টাইপের মেন্টালিটি, এই মানুষটিকে নিজের বলে ভাবা, তার সঙ্গে ম্যাচ করে তার ভাবনার ওয়ার্ল্ডটাকে শেয়ার করা সত্যি খুব কঠিন। মানে অ্যাকচুয়ালি ইনার অভিযানের যারা সঙ্গী হতেন, সেই কিছু সংখ্যক মানুষ, অল্প কিছু মানুষ যারা তার মানসিকতা ছিলেন, তারা প্রত্যেকে কিন্তু এনার মতো এক্সেপশনাল মানুষ, নাহলে এই সমস্ত অভিযানে পার্টিসিপেট করা যাবে না। তো এখানে কি বলছেন? আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইক টু দ্য লিজ। আমি আজকে এখানে হয়তো থামবো। আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল, ট্রাভেলিং তার কাছে জীবনের মিনিং। জীবনের মিনিং আমরা বিভিন্নজন বিভিন্নভাবে খুঁজি। আমরা যারা ঘরোয়া মানুষ, যাদেরকে মজা করে আমি বলি আলু হাতে মার্কা আমাদের জীবন, সেই মানুষেরা কিন্তু আমরা সেফ অ্যান্ড সিকিউর লাইফ, এটাতে আমরা জীবনের মিনিং খুঁজি। আমরা বেসিক্যালি ভীতু মানুষ। কিন্তু ইউলিসিসের মতো মানুষ যারা, তারা কিন্তু প্রচণ্ড রকম ডেয়ারিং মানুষ। সেই মানুষ যিনি প্রতি মুহূর্তে অ্যাডভেঞ্চার খোঁজেন, তিনি বলছেন আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল। এটাই তার অ্যাটিটিউড। তার ঘরে বসে থেকে ঘরোয়া কাজকর্ম করা, আমাদের মনে হতে পারে রাজা, বাবা এই তো জীবনে একদম টফ যে লেভেল, সেখানে পৌঁছে গেছেন। একটা দেশের রাজা, তিনি সবার কর্তা, সবার উপর কর্তৃত্ব, এরপরে আবার কি চাওয়া থাকতে পারে? কিন্তু উনি বলছেন এটা আমার কাছে বোরিং বিষয়। আমার কাছে জীবনের মিনিং কনস্টিটিউট করে কন্টিনিউয়াস ট্রাভেল। আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল, ওকে, আই উইল ড্রিঙ্ক লাইক টু দ্য লিজ। আমি জীবনের তলানি পর্যন্ত খেয়ে দেখতে চাই। অ্যাকচুয়ালি এখানে একটা ইমেজ রয়েছে, যে ইমেজটা কিন্তু দুটো দিক দিয়ে ব্যাখ্যা করা যায়। আমরা যখন ড্রিঙ্কিং বলে, সে ইটি মানে বিট ওয়াইন, মদই হোক, অন্য কোনো পানি হোক, তো সেই পানীয় উনি বলছেন আমি একদম তলানি বন্ধ খেয়ে দেখতে চাই। এটা অ্যাকচুয়ালি যদি আমরা ভেবে দেখি, যে জীবনটাকে একটা পাত্র ভাবা হয়েছে ড্রিঙ্কিং বল, তাতে যে এক্সপিরিয়েন্স থাকছে সেটা কন্টেন্ট, এটা হচ্ছে কন্টেন্ট, এটা কন্টেন্ট ম্যাটার। সেই এক্সপিরিয়েন্স একদম শেষ পর্যন্ত দেখতে চাই। আবার যদি জীবনকে ড্রিঙ্ক হিসাবে দেখা হয়, সেটা একটা তুলনা হতে পারে, এটা একটা মেটাফর, ঠিক আছে? তো সেই মানে এখানে মেটাফরে রয়েছে, জীবন যদি একটা পানীয় হিসাবে কল্পনা করা হয়, তাহলে তার একদম সে তলানি পর্যন্ত খেয়ে দেখতে চাই। ওকে, লিজ মানে তলানি। তো এটা বলা হয়ে থাকে যে জেনারেলি নাকি যে ওয়াইন বা যেগুলো মদ থাকে, সেগুলোর শেষের দিকটা নাকি সবচেয়ে বেশি এনজয়েবল হয়। সো এক্স্যাক্টলি এইখানে দাঁড়িয়ে জীবনের একদম ফ্যাগ এন্ডের দিকে এসে তিনি বলছেন আমি জীবনে এখনও যেটুকু বেঁচে আছি শেষ পর্যন্ত দেখে নিতে চাই। জীবনে যেটুকু বেঁচে আছে সেটাকে আমি বিশ্রাম বা চুপচাপ বাড়িতে ডোমেস্টিক ডিউটিস পালনে আমি নষ্ট করতে চাই না। তার কাছে এটা কিন্তু জীবনের মানে নয়। ইউলিসিস অন্যরকম মানুষ। এই কবিতায় ইউলিসিসকে আমরা আমাদের মতো ভাবতে পারবো না। সো এই ব্যাপারটাকে আজকে এইখানে আমি রেখে আজকে ক্লাসটা শেষ করবো, কারণ নাহলে ক্লাসটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। পরের পার্টগুলো আমি চেষ্টা করব বাকি একটা বা দুটো ক্লাসে শেষ করতে। সো মিট ইউ ওয়ান্স অ্যাগেন ইন দ্য নেক্সট ক্লাস। সবাই ভালো থেকো, স্টে ওয়েল, স্টে হ্যাপি বিটুইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।